ওবিসিতে যে নয়া তালিকা রাজ্যের, সেই নয়া তালিকায় স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওবিসিতে নয়া তালিকা স্থগিতাদেশ দেওয়ার পরেই প্রশ্ন উঠছে যে আজকেই দুটো ঘোষণা হয়েছে, একটি হচ্ছে নিয়োগের ক্ষেত্রে, আরেকটি কলেজে ভর্তির ক্ষেত্রে। এই দুটোর ওপরে কি প্রভাব পড়তে পারে, এই সব নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি হাইকোর্ট থেকে রয়েছেন অর্ণব, এবং সোমরাজ রয়েছেন আমার সঙ্গে কথা বলার জন্য। অর্ণবের কাছে প্রথমে জানতে চাইবো যে স্থগিতাদেশ দিতে গিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কি বলল? বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ 31শে জুলাই পর্যন্ত রাজ্য সরকার মে মাস থেকে জুন মাস পর্যন্ত রাজ্যের নতুন ওবিসি যে তালিকা, সেই তালিকা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সেই বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চাপিয়েছে এবং 24শে জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। এই স্থগিতাদেশের অর্থ রাজ্য নতুন যে তালিকা প্রকাশ করেছে সেইটা এফেক্টিভ হবে না, ওটা কার্যকারী হবে না। কার্যকারী কোনটা হবে? 2010 সালের আগের যে 66টা জনগোষ্ঠী ওবিসি তালিকায় ছিল তারাই একমাত্র ওবিসির সুবিধা পাবে। অর্থাৎ এই রায়ে কিন্তু বেশ কিছু জায়গায় জটিলতা সৃষ্টি হলো বলেই আইনজীবীদের অধিকাংশের মত। অয়েন্দা আর মূল মামলাকারীর আইনজীবী কি বলছেন দেখুন। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে সার্ভেটাই হয়নি, যেটার কারণে বারবার করে কোর্ট এখানে ইন্টারভিন করছে। সুপ্রিম কোর্টে তো স্টে অর্ডার দেয়নি। কোনো একটা জনগোষ্ঠীকে বা কোনো একটা গোষ্ঠীকে তাকে ওবিসি হিসাবে রূপান্তর করা যায় না। যে সম্প্রদায়ের কথা আপনারা বলছেন, সেই সম্প্রদায়ের যদি সবাইকে ওবিসি করা হয় তাহলে আপনি দেখবেন কাট অফ মার্কস বেড়ে যায়, জেনারেলের থেকে কাট অফ মার্কস বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি করে হবে? এই প্রসেসটাই অ্যাবসলিউটলি ইলিগাল, যে প্রসেসে এই ওবিসি সংরক্ষণ পশ্চিমবাংলায় হয়েছে। 7% যেটা ছিল আগে এখনো ভ্যালিড সেইটাই। 31শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্টে, এরপরে হাইকোর্টে শুনানি হবে। এবার সোমরাজের কাছে যাব। সোমরাজ, একে একে আসি। প্রথম খবর আমরা পেয়েছিলাম কি তোমার মাধ্যমে, এসএসসি পেল শূন্য পদের তালিকা এবং তাতে নবম, দশম, একাদশ, দ্বাদশ। এবার এই ওবিসিতে এই নিয়োগের ক্ষেত্রে কোনো রকম জটিলতা তৈরি হবে কি আশঙ্কা রয়েছে কোনো? দেখো, এখনো পর্যন্ত যেহেতু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের কপি আপলোড হয়নি, ফলত এখনো পর্যন্ত এসএসসির কাছে গোটা বিষয়টি স্পষ্ট নয়। কিন্তু যেহেতু সামগ্রিকভাবে একটি পর্যবেক্ষণ উঠে এসেছে ওবিসি মামলার পরিপ্রেক্ষিতে, তাই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি নিজে বিভিন্ন আইনজীবীদের মতামত নিতে শুরু করেছেন। যদিও এখনো পর্যন্ত লিঙ্ক চালু আছে, অর্থাৎ যারা আবেদনকারী তারা স্কুল সার্ভিস কমিশনের যে পোর্টাল, সেই পোর্টালে গিয়ে লিঙ্ক থ্রু দিয়ে তারা আবেদন করতে পারবেন এবং সেই প্রক্রিয়া এখনো পর্যন্ত চালু আছে। কিন্তু অবশ্যই এসএসসির কাছে যে নতুন রোস্টার এসছে নবম, দশম এবং একাদশ, দ্বাদশের ক্ষেত্রে, সেই নতুন রোস্টার পাঠানো হয়েছে। রাজ্য সরকার ওবিসি নিয়ে যে নয়া বিজ্ঞপ্তি জারি করেছে, সেই নয়া বিজ্ঞপ্তি মেনেই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের তরফে কোন বিষয় কত সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে, কোন ক্যাটাগরির ভ্যাকেন্সি রয়েছে তার বিস্তারিত পাঠানো হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কিন্তু এসএসসি এর লিঙ্কটি ওপেন করেছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এসএসসির পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে আইনজীবীদের মতামত নেওয়া শুরু হয়েছে এবং সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের রায়ের কপি যদি আজ আপলোড হয়ে যায় তাহলে আজকেই সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসএসসি নিতে পারে বলেই মনে করা হচ্ছে। আরো একটি বিষয় সোমরাজ, দুপুরের দিকে শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করে যেটা ঘোষণা করলেন, অর্থাৎ কলেজে স্নাতক স্তরে স্বচ্ছতা যাতে বজায় থাকে তার জন্য নতুন পোর্টাল। এই ভর্তির ক্ষেত্রেও কি সমস্যা থাকতে পারে? দেখো, কিছুক্ষণ আগেই যে অর্ণবদা যেটা বলছিল যে 2010 সালের আগে যে 66টি জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীগুলির ক্ষেত্রে কোনো অসুবিধা থাকছে না সে অর্থে, এবং এই যে 7%, এই 7%-এর দিকেই যাওয়া যায় নাকি। তার কারণ যেহেতু ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, পোর্টাল চালু করে দেওয়া হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের তরফে, সেটাই এখন উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকরা বর্তমানে আলোচনার বিষয়বস্তুতে এনেছেন। তার কারণ এই যে ভর্তি প্রক্রিয়া চালু হয়ে গেছে, রাজ্যের ছাত্রছাত্রীরা আবেদন শুরু করে দিয়েছেন, সেক্ষেত্রে এই ওবিসি সংক্রান্ত মামলার রায়ের পরে যদি ভর্তি প্রক্রিয়া বন্ধ করতে হয় তাহলে কিন্তু একটা বড় সমস্যা তৈরি হতে পারে বলে উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকরা মনে করছেন। আর সেই কারণেই কিন্তু এখন প্রথমত কলকাতা হাইকোর্টের রায়ের কপিতে কি বলা হচ্ছে, সেক্ষেত্রে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত নির্দিষ্ট কোনো পর্যবেক্ষণ রাখা থাকছে নাকি সেই বিষয় সম্পর্কে যেমন জানতে চাইছে উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকরা, তেমনি আরো একটি রাস্তাও
খুলে রাখতে চাইছে উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকরা, তবে অবশ্যই অনগ্রসর শ্রেণী কল্যাণ সম্প্রদায়ের দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে। তাই আপাতত উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন যে হাইকোর্টের রায়ের কপি আপলোড না হওয়া পর্যন্ত তাদের কাছে গোটা বিষয়টি স্পষ্ট নয়। ওকে, এবার অর্ণবের কাছে আরো একবার যাব। অর্ণব, তুমি শুনলে একটা শিক্ষা এবং ভর্তি এবং আরেকটা নিয়োগের ক্ষেত্রে কি সমস্যা না আশঙ্কা কি হতে পারে না হতে পারে। আমি বলছি জুলাই মাসের শেষে আবার শুনানি, এর মধ্যে পদক্ষেপ কি, পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? দেখো, রাজ্য সরকার বা রাজ্যের ওবিসি যে কমিশন রয়েছে তারা চাইলে সুপ্রিম কোর্টে এই নির্দেশ চ্যালেঞ্জ করতে পারে এবং সেই সুযোগ রয়েছে। তবে একটা পদ্ধতিগত অসুবিধা রয়েছে, কারণ বিশেষ বেঞ্চ বসছে, এখনো গরমের ছুটি চলছে। কারণ আমাদের পুজোর সময় যেমন লম্বা ছুটি হাইকোর্টে থাকে, ঠিক সুপ্রিম কোর্টে তেমনটা নয়। সুপ্রিম কোর্টে গরমের ছুটিটাই বড় ছুটি। কাজী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে স্বাভাবিক হচ্ছে সুপ্রিম কোর্ট। কাজী এই গরমের ছুটির মধ্যে বিশেষ বেঞ্চে এই মামলা নিয়ে যাওয়া, সেখান থেকে স্থগিতাদেশ তুলে আনা হাইকোর্টের আজকের নির্দেশের ওপরে বেশ ঝামেলার কাজ, কিন্তু অসম্ভব কিছু নয়। সেদিকে হাঁটতেই পারে রাজ্য বা রাজ্যের ব্যাকওয়ার্ড কমিশন। তবে তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, হাইকোর্ট যে রায় দিয়েছে 2024 সালের মে মাসে, সেই রায়টাই কিন্তু আজকের এই নির্দেশের পর বহাল থাকতো, কারণ সুপ্রিম কোর্ট এখন পর্যন্ত স্থগিতাদেশ দেয়নি বলে। কাজী এই জায়গায় কি এফেক্ট হতে পারে, যেটা তুমি সোমরাজের কাছে জানতে চাইছিলে, এফেক্টটা কি হতে পারে, সেটা কিন্তু হাইকোর্টের আরেকটা বেঞ্চ নিট অর্থাৎ মেডিকেলের পড়ুয়াদের ক্ষেত্রে যে কাউন্সিলিং, সেটাতেও জটিলতা তৈরি হয়েছে। সেখানে বিচারপতি কৌশিক চন্দ্রের একক বেঞ্চ নির্দিষ্ট করে বলে দিয়েছে যে 17% নয়, 2010-এর আগে 7% ওবিসি সংরক্ষণ হবে। তাহলে এই 10%টা কোথায় যাবে? সেটা কি জেনারেল ক্যাটাগরির মধ্যে ঢুকবে কিনা? এইটা নিয়ে কিন্তু জটিলতাটা কিন্তু যথেষ্ট হতে পারে। কাজেই এই নির্দেশ সেটা একেবারে স্পষ্ট করে দিই জলের মতো, যে বিজ্ঞপ্তিগুলো স্টে। কাজেই কি হয়, কনসিকুয়েন্স কি হয়, তার দিকে কিন্তু তাকিয়ে, যেমন লক্ষ লক্ষ পরীক্ষার্থী, একই সঙ্গে পড়ুয়া, একই সঙ্গে নতুন চাকরিতে যারা করবেন তাদের জন্য। তার মানে নিটেও জটিলতা। অনেক ধন্যবাদ। আর এই ওবিসি নিয়ে স্থগিতাদেশ নিয়ে কি বললেন শুভেন্দু অধিকারী এবং কুণাল ঘোষ, দেখুন। যখনই মুখ্যমন্ত্রী কোনো সমাধান করতে যাচ্ছেন কোনো ইস্যুর, সঙ্গে সঙ্গে এক শ্রেণীর রাজনৈতিক দলের আইনজীবীরা গিয়ে মামলা করে কিভাবে আটকে দেয়া যায়। কেউ বলছেন গোটা প্যানেল বাতিল করো, কেউ বলছেন নতুন পদ্ধতি বাতিল করো, অর্থাৎ সবকিছু আটকে 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 দিয়ে সেই চোখের জলের উপর দাঁড়িয়ে, সেই জটিলতার উপর দাঁড়িয়ে বিরোধী রাজনীতি করতে চাইছেন কেউ কেউ। আজকে একটা ঐতিহাসিক রায় হয়েছে ওবিসি সংরক্ষণ নিয়ে। 76টা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে হিন্দু ওবিসিদেরকে বঞ্চিত করে রিজার্ভেশন দিতে গেছিল। হাইকোর্ট আজকে স্টে লাগিয়েছে, আমি এটাকে ওয়েলকাম করছি। গতকাল থেকে, গত পরশু থেকে বিশেষ করে আমরা প্রশ্ন তুলছি, বাংলা বলা কি অপরাধ? বাংলা বললেই বাংলাদেশি তকমা। শামীম মুর্শিদাবাদের ছেলে, তাকে দেখিয়েছিলাম, তার 10 দিন ধরে কোনো খোঁজ ছিল না। মুম্বাইয়ে কাজ করতে গিয়েছিল, মুম্বাই পুলিশ গ্রেফতার করেছিল। তারপরে কি হলো, কোনো খবর পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। আজ শামীম ফিরলেন বাড়িতে, কিন্তু কি হয়েছিল, শামীমকেও মুম্বাই পুলিশ বিএসএফ এর হাতে তুলে দিয়েছিল। শামীমকেও পুশব্যাক করা হয়েছিল, বাংলাদেশে পাঠানো হয়েছিল। শামীম কোনো মতে ওখান থেকে ফিরেছেন। আজ বাড়িতে মিষ্টি মুখ হলো মায়ের হাত দিয়ে। দীর্ঘদিন বোম্বে খাটি, আমরা বাংলায় কথা বলছিলাম, হট করে দেখছি তো বোম্বাই পুলিশ এসে যা বাঙালি পয়সা তুলে নিচ্ছে। 4 দিন রাখার পরে যতগুলো প্রুফ দিচ্ছি, বলার পরেও আমাদেরকে ছেড়েনি। তারপরে হাতের ফিঙ্গার টিঙ্গার সব লিছে, চোখের ফিঙ্গার লিছে। লোয়ার পরে পুনেতে বিএসএফ ক্যাম্পে ট্রান্সফার করার পরে প্লেনে তুলে বাগডাগরা বর্ডারে ধার করে লিয়ে যায়। বহুত দূর গাড়ি লিয়েছে, বর্ডার ধার চালি। এমনিতে ঢুকে যায়, তোরা বাংলাদেশে চলে যায়। আমি বললাম যে আমরা তো স্যার বাংলাদেশি না, আপনি ইনকোয়ারি করেন। আমাদের মুর্শিদাবাদে বাড়ি, হরিয়ারপাড়া থানা। বেহাদরক মেরেছে, মেরে জঙ্গলে ভরে দিল। গোটা রাত গোটা দিন আমরা খালি রাস্তায় খুঁজেছি, তার কাটা খোলা আছে এক জায়গাতে। আমরা যে বেড়া ছিল 6 জন ছিলাম, 6 জনে পালিয়ে এসেছি। রায়গঞ্জ থানাতে ছিলাম, আমরা ধরা দিলাম, এসে স্যালেন্ডার করলাম। স্যার আমাদের এই ব্যাপার। আমাদের বাংলা ভাষার যে কোনো জায়গায় থাকলে পরে ভারতবর্ষের মধ্যে তাদেরকে তারা পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে। বাংলা ভাষা মানেই কি বাংলাদেশি? এটা বাংলাদেশে প্রমাণ না করে, না জেনে বোম্বে পুলিশ কেন এরকম ভাবে আমাদের ছেলেদের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে? এই নীতিকে আমরা কোনো মতেই আমরা মেনে নিতে পারি না।
বিএসএফ এর মাধ্যমে তাদেরকে পুশব্যাক করা হয় বাংলাদেশে। এই খবরটি আমাদের জেলা পুলিশের নজরে আসা মাত্র বিএসএফ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখেন এবং নিরন্তর যোগাযোগের মাধ্যমে অতি দ্রুত তাদেরকে আমাদের দেশে আবার পুনরায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। যথাক্রমে কুচবিহার এবং উত্তর দিনাজপুর থেকে আমরা আমাদের জেলায় নিয়ে এসেছি এবং আজকে অফিসিয়ালি তাদেরকে বাড়ির হাতে তুলে দেওয়া হচ্ছে। আমার ছেলে বাড়ি এসেছে, আমি খুব আনন্দতে আছি। আমার বড় ছেলে এখনো আছে, আমার ছোট বউ আছে, আমার লাতিনি আছে একটা বোম্বাইয়ে, আমার আর একটা বউ আছে বড় বউ। আমরা তারা যদি আমার বাড়িতে ফিরে আসে তো আমার খুব খুশি। বিএসএফ আমাদের দেশের নাগরিকদেরই মারতে মারতে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে, আর এ রাজ্যের পুলিশ সক্রিয় হয়ে তাদের ফেরাচ্ছে। যেমন মেহবুবকেও পুশব্যাক করেছিল বিএসএফ, আর সেই মেহবুবও আজকে ঘরে ফিরলেন। মুর্শিদাবাদেরই ভগবানগোলার মেহবুব শেখ বাংলাদেশি সন্দেহে আটক, তারপরে পুশব্যাক, প্রশাসনের হস্তক্ষেপে বাড়ি ফিরলেন। চায়ের দোকানের কাজ ফাজ ছেড়ে এসে চা খাচ্ছিলাম, দেখা এসে সিভিল পুলিশে এসে ধরার পর আমাকে থানায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে পুরো ডকুমেন্টটা জমা দিলাম। জমা দেওয়ার পরে আমার কোনো ভেরিফিকেশন করলেন না, কোনো ডকুমেন্টই চেক করলেন না। থানা থেকে আমাকে বাগডাঙ্গা পাঠিয়ে দিল, এয়ারপোর্টে হাত বেঁধে মোবাইল টোবাইল কেড়ে নেওয়ার পরে আবার বাগডাঙ্গা থেকে ওই পাড়ে জোর করে ঠেলে ফেলে দিলে। মারধর অনেকটা করেছে, টাকা ছিল 9,000 টাকা, তাও নিয়ে নিয়েছে। দিয়ে আমার প্রধান সাহেবকে আমি ফোন করেছিলাম, তারপরে আমাদের রাজ্য পুলিশ যেয়ে আমাকে নিয়ে আসা হয়েছে। গত 13 তারিখে একটা কমপ্লেন পাই, ভগবানগোলা থানার অন্তর্গত একজন জনৈক মেহবুব শেখ নামক ব্যক্তি, যিনি মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করেন, তাকে বাংলাদেশি সন্দেহে মুম্বাইয়ের কনকিয়া পুলিশ স্টেশনে ডিটেইন করা হয় এবং অ্যাকর্ডিংলি তাকে পুশব্যাক করা হয় বাংলাদেশে। মাননীয় এসপি স্যার এবং ডিস্ট্রিক্ট পুলিশের কন্টিনিউয়াস পারসুয়েশনের মাধ্যমে বিএসএফ এবং বিজিবির মাধ্যমে ফ্ল্যাগ মার্চ করার মাধ্যমে সক্ষম হয়েছি ওই ব্যক্তিটিকে ইন্ডিয়াতে ফেরত নিয়ে আসার